মূল সমস্যা সেটা হচ্ছে নির্বাচন নয়। নির্বাচন তো একটা সমস্যা বটেই, কিন্তু নির্বাচনের বাইরেও সমস্যা আছে। সেটা কি, জনমতকে কিভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত করা যায়। যেমন ধরুন দুটো বিষয় নিয়ে বিতর্ক চলছে আমাদের। একটা হচ্ছে সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, যেটা কয়লা দিয়ে চলবে। আর একটা হচ্ছে রূপপুরে পারমাণবিক কেন্দ্র করবে। রাশি তো চুক্তি করলো, কিন্তু আমাদের তো ভালোভাবে দেখা উচিত ছিল চেরনোবিল দুর্ঘটনাটা কেন হলো। নাগাসাকি হিরোশিমা যে দুর্ঘটনা হয়েছে, সে যে আজকে প্রথম আলোতে একটা লেখা ছাপা হয়েছে, সেখানে পরিষ্কার করে তারা বলছে যে এটা ছিল সাম্রাজ্যবাদী বর্বরতা। সুজিত চৌধুরী লিখেছেন এই প্রবন্ধ, তিনি একজন বড় অর্থনীতিবিদ। আর চেরনোবিলেরটা কি, এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিদের সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণে থাকে না। ফ্রাঙ্কেনস্টাইনের মনস্টারের মতো দুর্ঘটনা হতে পারে, সেটার প্রমাণ। কিন্তু এইগুলি কোন রকমের জনগণের মধ্যে আলোচনা না করে আমাদের সদাশয় সরকার যে চুক্তিগুলি স্বাক্ষর করছেন, এবং অর্থমন্ত্রী এক জায়গায় বলছেন এটার কিছু তো পরিবেশগত ক্ষতি হবেই, কিন্তু এখন আর পিছিয়ে আসা যাবে না। আমরা তো সবিনয় জিজ্ঞেস করতে পারি কেন পিছিয়ে আসা যাবে না? যদি কোনো জিনিস খারাপ হয় শেষ মুহূর্তে ফিরে আসতে হবে। আমি বলছি এই জায়গাতে একজন বিশেষজ্ঞ পাওয়া যায়নি, যারা কন্ট্রাক্টর নয়, যারা কনসালটেন্ট নয়, যারা বলেছে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। শুধু সরকারি লোকজনই বলছেন এবং সরকারি বিশেষজ্ঞরাই বলছেন। এবং এখানে আরেকটা প্রশ্ন আমি না তুলে পারছি না, যেটা তুলতে হবে আমাদের, এই এটা অলিখিত সত্য। সেটা হচ্ছে এই প্রকল্পটি ভারতে হতে দেয়নি ওদের সুন্দরবনে, সেই কোম্পানি এখানে করছে। তাহলে মানুষ যদি ন্যায্যতায় প্রশ্ন চলে, যে প্রকল্প ভারতে হতে পারে না সে একই প্রকল্প বাংলাদেশে হবে কেন? শুধু এই যুক্তি দিলে চলবে না যে যদি সুন্দরবনে একদিকে ক্ষতি হয় অন্যদিকেও ক্ষতি হবে, সেটা নয়। যেটা বেশি কাছে সেখানে বেশি ক্ষতি হবে। তাহলে এই ব্যাপারে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু যুদ্ধের আমল থেকে, কিন্তু যেটা পরিবেশগত ক্ষতির জন্য ভারতীয় পরিবেশবাদীরা যেটাকে তাড়িয়ে দেয়, সেটা বাংলাদেশের পরিবেশবাদীরা দুর্বল বলে সেটা সেখানে হবে। এই যে ন্যায় বিচারের প্রশ্ন, এটা যদি আমরা সমাধান না করি, জাতীয় মর্যাদা শুধু নয়, এখানে জাতীয় ন্যায় বিচারের প্রশ্ন আছে। এবং সামাজিক সাম্যের কথা বাদে দিলাম, একটা ঐতিহাসিক সাম্যের দরকার আছে। সেইগুলির কারণে আমি বলছি আমাদের দেশে আন্দোলনের মধ্যে একটা বহুমুখী পটভূমি আছে। বিপদের দিক হচ্ছে এখানে, যেমন আমরা আগে বলেছিলাম মসজিদে গেলে মাদ্রাসাতে অল্প শিক্ষিত ছেলেমেয়েরা ধর্মীয় মৌলবাদী মধ্যযুগীয় এরা করে, তার থেকে দুঃখ হচ্ছে এখন আধুনিক প্রযুক্তিতে উচ্চশিক্ষিত ছেলেরা যোগ দিচ্ছে। কল্পনা করুন, এই যে জাতীয় যারা যেন পরিবেশগত রিফিউজি যারা হবে, ক্লাইমেট চেঞ্জের যারা রিফিউজি, তারা যদি এগুলিতে যোগ দেয়, তখন আপনি বলবেন কি এর সাথে ইসলামের কি যোগ? নো, ইসলাম হচ্ছে একটা কনভিনিয়েন্ট। ইসলাম একটা 1500 বছর ধরে আছে, কিন্তু ইসলাম ধর্মের 1000 ব্যাখ্যার মধ্যে 999 ব্যাখ্যা বলবে না যে এরকম লোকহত্যা কোন রকমের ইসলাম অনুমোদিত। কিন্তু তারপরেও কোনো কোনো লোক যদি সেই ধর্মের দোহাই দেয়, আপনি তাকে বাধা দিতে হলে আপনাকে তার চেয়ে প্রবল একটা আইডিওলজিক্যাল শক্তি তৈরি করতে হবে। প্রকৃতিতে শূন্যতা সহ্য করে না। আসলে আমাদের একটা আইডিওলজিক্যাল শূন্যতা বিরাজ করছে কিনা জিজ্ঞেস করি। আমরা যে আদর্শের জন্য বাংলাদেশ স্বাধীন করেছিলাম 1971-তে, আমরা ভয় পাই নাই। পাকিস্তান আমাকে ভয় পান নাই, রাজাকার আল বদরুদ্দিন নাম আরেকবার নিলাম, তাদেরকে ভয় পাই নাই। তো আজকে মুষ্টিমীয় জঙ্গিকে ভয় পেয়ে সবাই আতঙ্কিত হচ্ছে কেন? তাহলে আপনার কিছু হারাবার আছে? বলে ন্যাংটার নাই বাটপারের ভয়। তাহলে আপনার এখন অনেক অলংকার হয়েছে যে আপনি বাটপারকে ভয় পাচ্ছেন। সোজা কথা বলতে গেলে প্রাণ যুদ্ধের সময় অকাতরে আমাদের ছেলেমেয়েরা দিয়েছে, প্রাণ অকাতরে ভিয়েতনামেরা দিয়েছে, আলজেরিয়ার দিয়েছে। আমরা জানি প্রাণ দেওয়াটাই শেষ কথা নয়, প্রাণ দেওয়া অনেক বড় কথা কিন্তু শেষ কথা না। প্রাণের চেয়েও বড় একটা জিনিস আছে। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বলেছিলেন আনন্দমঠ উপন্যাসে, সেটার নাম কি বলে ভক্তি। ভক্তি শব্দ আসছে বিভক্তি থেকে, মানে ভাগ থেকে ভক্তি আসে। আপনি নিজের প্রাণটাকে দেশের জন্য ভাগ করে নিতে পারেন। কার্ল মার্কস বলতেন প্রকৃতি হচ্ছে মানুষের ইনঅর্গানিক বডি, আমার বডি হচ্ছে আমার অর্গানিক বডি, তার বাইরেরটাও। মানুষ রাজনৈতিক প্রাণী, এই কথাটা যে আমরা এরিস্টটলের বরাত দিয়ে বলি, তার মানে কি? রাজনৈতিক মানে শুধু আমি বিএনপি আর আওয়ামী লীগ করি সেই রাজনীতি নয়। মানুষ হচ্ছে রাষ্ট্র গঠনকারী প্রাণী। রাষ্ট্র ছাড়া ব্যক্তির কোনো অস্তিত্ব থাকে না। সেই কারণে বলছি আমাদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য আমরা প্রাণের চেয়ে অধিক দেব, এটার নাম হচ্ছে ভক্তি। অর্থাৎ রাষ্ট্রের সাথে আমি আমার জীবন ভাগ করে নেই। আমরা আমাদের প্রেমিকাকে বলি আমার অর্ধাঙ্গিনী, আমরা বলি মাই বেটার হাফ, মাই আদার হাফ। এই কথাটার তাৎপর্য হচ্ছে এখানে আমার দেশ তো আমার বেটার হাফ। সেই জন্য আমার দেশ কিভাবে চলবে এই ব্যাপারে যদি আমার কোনো বক্তব্য না থাকে, তাহলে আমি দেশের মালিক হলাম কি করে? আমি মনে করি আমাদের মূল সমস্যা হচ্ছে ওইখানেই।